আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আমার মালিক আমাকে রোজ রাতে কফি খাওয়াতো, যেটা খেতেই সাথে সাথে আমার ঘুম চলে আসত। আর যখনই সকালবেলা আমার চোখ খুলত তখন আমার সারা শরীরে ব্যথা করত, আর জামাকাপড় খারাপ হয়ে যেত, আমার বিছানার চাদর ঘেটে থাকত। আর রোজ এটা দেখে আমি ভীষণভাবে অবাক হতাম। আর একবার এই রহস্য জানার জন্য একদিন আমি কফি না খেয়ে ঘুমানো নাটক করলাম। আর সেদিন রাতেই আমার মালিক আমার ঘরে আসলো আর আমার সাথে। আমার নাম অনুষ্কা, আমি একজন খেলনাওয়ালি ছিলাম। আমি বাচ্চাদের খেলনা বিক্রি করতাম, আর আমি জীবনে কখনো কোনোদিন ভুল কোনো কাজ করার কথা ভাবতেও পারতাম না। কিন্তু আমি কি করে জানব যে টাকা পয়সার জন্য আমি কারো শিকার হতে পারি, যেখান থেকে ফেরত আসা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। আমার মালিক আমার সাথে মাঝরাতে যা কিছু করেছিল সেটা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। আমি ভাবতেও পারি না যে আমার মতো বাজে দেখতে নিয়ে নিজের ঘরে চাকরানি বাড়ানোর পিছনে এতটা নোংরা কারণ থাকতে পারে। কিছু মানুষ নিজের শরীরের খিদে মেটানোর জন্য এতটাও নিচে নামতে পারে যে কি ঠিক আর কি ভুল সেটা তফাৎ করতে ভুলে যায়। আমার সাথে রকমই কিছু হয়েছিল যখন আমি আমার ইজ্জতের কাজ সেরে কিছু পয়সার লোভে সে একটা বড়লোক আর খুব সুন্দর লোকের ঘরে চাকরির কাজের জন্য এলাম। তখন সেই লোকটা নিজের চাহিদা পূরণ করার জন্য আমার সাথে যা কিছু করেছিল তা আপনাদের বলা ভীষণ কঠিন। এই দুর্ঘটনার পর আমার পুরো জীবনটা বদলে গেল। আমার বয়স ছিল 27 আর আমি উত্তরপ্রদেশের এক ছোট গ্রামে থাকতাম। আমার গায়ের রং ছিল শ্যামলা আর আমি একটা সাধারণ মেয়ে ছিলাম। আমি শুধুমাত্র পঞ্চম ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আমার বিয়ে এমন একটা লোকের সাথে হয়েছিল যে মদ খেত আর কোনো রোজগার করত না। সে আমার সমস্ত গয়না জের মদের নেশায় বরবাদ করে দিয়েছিল। আমার বিয়ে আমার মা বাবা অনেক কম বয়সে করিয়ে দিয়েছিল। আমার বিয়ের 8 বছর হয়ে গেল আর আমি দারিদ্র্যে ভরা পরিস্থিতিতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। ছোট থেকে এখনো পর্যন্ত আমি দারিদ্রতা দেখি। বড় হচ্ছি যখন বিয়ে হলো, শ্বশুরবাড়িতে দারিদ্রতা বর এমন ছিল না যে কষ্ট করে রোজগার করবে বা কিছু বাঁচাবে। আমার সারারাত সারাদিন নেশায় মাতাল হয়ে থাকত। আর আমার 1 বছরের মেয়ে ছিল, আর আমার বডি বিধবা বোন ছিল যার বর মরে গিয়েছিল, যার জন্য সেও আমাদের সাথে আমাদের ঘরে এসে থাকত। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তা করতাম। এই জন্য ঘর চালাতে গিয়ে টাকা পয়সার অসুবিধা হতো। তখন আবার মেয়ে আমার বিধবা ননদকে নিয়ে আমি দিল্লি চলে এলাম। আমি শুনেছিলাম যে দিল্লিতে ভালো রোজগারের সুযোগ পাওয়া যায়। আমিও এটা ভেবে দিল্লি চলেই এলাম যে কিছু পয়সা জুড়ে নিজের মেয়ের জন্য ভালো শিক্ষা জেন দেওয়াতে পারি। আমার বরের নেশার অভ্যাস এতটা তাকে বিগড়ে দিয়েছিল যে সে তার বিধবা বোন আর বউ আর নিজের ছোট মেয়ের নিরীহ বাচ্চার জন্য চিন্তা করত না। আমি আমার বরকে গ্রামে ছেড়ে এসেছিলাম, কেননা গ্রামে থেকে তো আমি কিছুই করতে পারছিলাম না। দিল্লিতে এসে যখন আমি কোনো কাজ বুঝতে পারছিলাম না, তখন আমার কাছে মোটামুটি 5,000 ছিল, যেটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। আমিও টাকা দিয়ে খেলনা কিনে নিলাম, আর সেগুলোকে একটা ব্যাগে ভরে রাস্তার ধারে বসে বিক্রি করতাম। আমি বাজারের মাঝখানে বসতাম, যেখানে লোকজনের ভিড় জমা হতো। সেখানে খেলনা বিক্রি করার কারণেই আমার অনেক লাভ হতো, যার জন্য আমি ওই কাজটাকে চালু রেখেছিলাম। এখানে দিল্লিতে আমার নন্দের একটা বন্ধু থাকত। আমরা কিছুদিনের জন্য তার ঘরে থেকে গিয়েছিলাম। আমার মেয়েকে আমার ননদ সামলে নিত, আর আমি সকালবেলা খেলনা বিক্রি করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতাম। আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমাদের কাছে অল্প কিছু টাকা পয়সা জমা হয়ে গেলেই আমরা এই বাড়ি থেকে বেরিয়ে ভাড়ার বাড়িতে চলে আসব। আমি বাজার থেকে খেলনা কিনতাম, সেটাকে 15 থেকে 20 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করতাম। দিল্লি বাজারে আমার খেলনা ভীষণ বিক্রি হতো, কেননা অন্যান্য জায়গার তুলনায় সেখানে লাভ বেশি হতো। একবার একটি কলোনির সামনে বসে খেলনা বিক্রি করতে লাগলাম, যেখানে কলোনির পাশেই একটা বড় পার্ক ছিল। সেখানে অনেক বাচ্চা খেলতে আসত। আমি কখনো কখনো আলাদা আলাদা স্কুলের বাইরেও খেলনা বিক্রি করার জন্য যেতাম। আস্তে আস্তে আমার লাভ হতে লাগল। তখন আমি স্কুলের সামনে বসে যেতাম, তো কখনো কলোনির আগে, তো কখনো মার্কেটে আসতাম কলোনি আর বাজারে। আমার খেলনা বেশি বিক্রি হতো। তারপর আর কি, প্রত্যেক দিন সকালবেলা বাজারে আর বিকেলবেলা কলোনির সামনে খেলনা বিক্রি করতে থাকলাম। একদিন বিকেলবেলায় আমি খেলনা বিক্রি করায় ব্যস্ত ছিলাম।
তখন একটা বড় বাড়ির ভিতর থেকে একটা ভীষণ সুন্দর লোক বের হলো, আর তার সাথে 1 বছরের বাচ্চা ছিল। সে তার ছেলের জন্য আমার থেকে অনেক খেলনা কিনা। কিন্তু সেই লোকটা আমাকে একভাবে দেখে যাচ্ছিল। জানি না তার নজরে কি এমন ছিল যে আমার অস্বস্তি হচ্ছিল। সে খেলনা কেনার পরে যে আমার হাতে পয়সা দিল, তখন তার হাতে স্পর্শ আমার হাতে লাগল আর আমার শিহরণ জাগল। এখনো পর্যন্ত আমি যতগুলো লোকের থেকে পয়সা নিয়েছি, তারা সাবধানে টাকা পয়সা দিয়েছে যাতে আমাদের হাতে স্পর্শ না হয়, আর আমি ওইভাবেই পয়সা নিতাম। কিন্তু যখন লোকটার হাতে স্পর্শ লাগল, আমার মনে হলো সে ইচ্ছে করেই হয়তো করেছে। সে যাবার সময় অদ্ভুতভাবে হেসে নিজের ঘরের ভিতর চলে গেল। আমি যখন পয়সা করলাম, তখন দেখলাম সে আমাকে পয়সা বেশি দিয়েছে। এটা দেখে আমি আরও বেশি অবাক হলাম। তারপর আমি ভাবলাম যে বোধহয় বড় ঘরের লোক, সে হয়তো বড়লোক, সেই জন্য বেশি পয়সা দিয়ে গেছে। আমি আমার সময়মতো আমার নন্দের বান্ধবীর বাড়িতে ফিরে এলাম। কিছুদিন পরে আমরা একটা ভাড়ার ঘর নিয়ে নিলাম। ঘর ছিল তো ছোট, কিন্তু আমাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। আর আমার মেয়ে তো এখন ছোট। আর এবার তো আমি আমার বস্তা নিয়ে নিজের ভাড়া বাড়িতে চলে এসেছিলাম। বাইরে যাওয়ার সময় আমি 3 জনের জন্য খাবার বানিয়ে যেতাম। এখন আমাদের কাছে এতটা পয়সা ছিল না যে রেশনের জিনিসপত্র রাখতে পারতাম। অল্প প্রয়োজনে জিনিসপত্র রাখতাম। খাবার কখনো বাজার থেকে এনে খেতাম। সকালবেলা চা ঘরে ঘরে নিতাম। সারাদিন আমার মেয়ে আমার নন্দের কাছে থাকত। যখনই খাবার খেয়ে রাত্রিবেলা শুতে যেতাম, তখন আমার এই লোকটির চেহারা মনে পড়ে গেল। সে দেখতে ভীষণ স্মার্ট ছিল, আর তার স্টাইলও একদম আলাদা ছিল। কিন্তু কেন জানি না, এই প্রথমবার আমি নিজের বরের বিষয় নয়, বরং একজন অচেনা লোকের ব্যাপারে বারবার ভাবতে লাগলাম। পরের দিন আমি আবার খেয়ে নিয়ে খেলনা নিয়ে ওই কলোনিতে পৌঁছে গেলাম। আমি এসেছি এখানে কিছু তখনই হবে যখন আমি চিৎকার করে হাঁটতে লাগলাম। আমার প্রথম যাকে সেই লোকটা দ্বিতীয়বার খেলা নিয়ে চলে এলো। আমার মনে হলো যেন সে আমার জন্য অপেক্ষা করছিল। সে আজও আমার মুখের দিকে তাকিয়ে খেলনা কিনেছিল, আর তার নজর খেলার থেকে বেশি আমার দিকে ছিল। কোথায় আমি সুন্দরী ছিলাম, আর এই কথাটা আমি এই প্রথমবার অনুভব করলাম। কখনো কখনো আমার বর নেশায় আমাকে বলতো, তুমি ভীষণ সুন্দর, আর পুরো গ্রামে তোমার মতো সুন্দর মহিলা কোথাও নেই। কিন্তু ধনী লোকটা নজর আমার এই ব্যাপারটা পুরোপুরি অনুভব করাতে পেরেছিল যে আমি সত্যি অনেক সুন্দর। আমার ফিগার যথেষ্ট ভালো ছিল। আমার কোমর ছিল পাতলা, আর আমার উচ্চতাও যথেষ্ট ভালো ছিল। আমি খুব বেশি মোটা ছিলাম না, আর খুব পাতলাও ছিলাম না। ওই লোকটা খেলনা কেনার পরে যেই আমার দিকে পয়সা দিতে আসলো, তখন আমি কিছুটা সাবধান হয়ে রইলাম। আমি দেখতে চাইছিলাম যে তার হাত ভুল করে আমার হাতে স্পর্শ করে কিনা, নাকি ইচ্ছাকৃতভাবেই এরকম করত। আর সেই সময় আমার অবাক হওয়ার কোনো সীমা ছিল না। যখন টাকা দেওয়ার সময় ইচ্ছে করে আমার হাতে স্পর্শ করল, আমি বুঝেছিলাম যে ভুল ছিল না, বরং এটা ইচ্ছাকৃত কাজ ছিল। আমি ঘাবড়ে গেলাম, আর আমার ভয় করতে লাগল, কেননা এটা আমার জীবনে প্রথম একটা অদ্ভুত ঘটনা। আজ পর্যন্ত আমি আমার বরকে ছাড়া অন্য কোনো পুরুষকে অনুভব করিনি। আমাদের গ্রামে তো ঘরের বাইরেও বের হতাম না। কখনো বাইরে পুরুষের সামনে ঘুমটা পর্যন্ত তোলেনি। কিন্তু এখানে শহরে এরকম রীতি ছিল না। এই জন্য আমি ঘুমটা দিতাম না। আমি তো এটাও জানতাম না যে এখানকার মহিলারা কিভাবে খোলা মনের হয়ে থাকে। এটা এখানে আসার পর দেখে আমি বুঝতে পারলাম লোকটা তো ফেরত চলে গেল, কিন্তু আমার সমস্ত মন ওখানেই যেন পড়ে রইল। আমি বুঝতে পারছিলাম না যে সে এত ধনী বাড়ির মালিক হয়েও আমার সাথে এরকম ব্যবহার কেন করছিল। আমার অবস্থা তো তার আগে কিছুই ছিল না। সে আমাকে আবার বেশি পয়সা দিয়েছিল, আর সেটা ছিল অনেকটাই বেশি, যেটা দেখে আমি খুশি হতাম। কিন্তু আমি তার এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারছিলাম না। পরদিন সে আবার আসলো, আর এবার আমার হাত ছুঁয়ে ফেরত যাবার পরিবর্তে কথা বলা শুরু করল। সে আমাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি তাকে সবকিছু সত্যি সত্যি বলে দিলাম। সে নিজেই আমাকে বলতে লাগল তার নাম অর্পিত। সে বলল, আমার বউ, আমার ছেলে এই বাড়িতেই থাকে, আর আমার কাছে টাকা পয়সার অভাব নেই। ব্যাস, আমি একটা ভালো কাজের মহিলা খুঁজছি। এটা শুনে আমি অবাক হলাম যে সে একজন বিবাহিত পুরুষ, কিন্তু তারপরেও সে আমার সাথে এভাবে কথা বলছিল যেন সে অবিবাহিত। কিছুদিন পর্যন্ত এরকমই চল। তারপর একদিন সে আমাকে বলতে লাগল, অনুষ্কা, তুমি নিজের খেলনা বিক্রির কাজ বন্ধ করে আমার ঘরে চাকরানির কাজ করো। তোমাকে খুব ভালো স্যালারি দেব, আর তোমাকে এভাবে ঘুরে ঘুরে গলি গলি দিয়ে কাজ করতে হবে না। সে আমাকে ঘরে রাখার সাথে সাথে 30,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়ার অফার করল, যেটা আমার জন্য অনেকটাই ছিল।
এতটা পথ শুনে আমার তো হুঁশ উড়ে গেল। যদি আমি প্রথমেই জানতাম যে শহরে চাকরির কাজে এত স্যালারি পাওয়া যায়, তাহলে প্রথম দিনই কারোর বাড়িতেই কাজে লেগে যেতাম। এত টাকা তো আমি 3 মাস ও রোজগার করতে পারিনি। আমার তো টাকা পয়সার ভীষণ দরকার ছিল, কেননা আমার মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাতে চাইছিলাম আর ঘর ভাড়া আমাকে দিতে হতো। আর ব্যাস, এই লবিতে এসে আমি আমার খেলনা বিক্রির কাজ বন্ধ করে না কিছু ভাবনা চিন্তা করে ওই লোকটার অফার গ্রহণ করে নিলাম। ওই লোকটা আমাকে বলল যে আমাকে যে কাজ বলা হয়েছে সেটাই করতে হবে। আমি ভাবলাম একটা চাকরানি তো এই কাজই হয়, সেই ঘর পরিষ্কার করে, বাসন ধোয়া, রান্নাঘরে খাবার বানায়, কাপড় চোপড় ধুয়ে দেয়। এই সব কাজে তুমি একদম পারফেক্ট ছিলাম, কেননা ঘরোয়া মহিলা ছিলাম আমি। আর ঘরোয়া মহিলার বেশিরভাগ সময় কাজ করে থাকে গ্রামে। আমি আমার পুরো ঘরের কাজ একাই করতাম। আমি ঠিক করেছিলাম যে প্রথমে কিছুদিন এই ঘরে একা থাকব, আর তারপর তার কিছুদিন পরে নিজের মেয়ে আর ননদকে এখানে ডেকে নেব, যাতে ভাড়ার পয়সা ঝঞ্ঝাট থেকে বেঁচে যেতে পারি। আমার কিবা অসুবিধা হতে পারে, নিজের অল্প একটু কাপড় আর অল্প একটু জিনিসপত্র লোকটার ঘরে শুধু নিয়ে আসতে হবে। সে আমাকে থাকার জন্য চাকরদের কোয়ার্টারের ঘর দিয়েছিল। আমি আমার ননদকে বলে এখানে চলে এলাম যে আমি একটা বড় বাড়িতে চাকরের কাজ পেয়ে গেছি। এখন আমি কিছুদিন ওখানে কাজটা বুঝিনি আর অল্প কিছু পয়সা নিয়ে নিই। এরপর আমি তোমায় আর মেয়েকে আমার কাছে ডেকে নেব। আমার ননদ এই ব্যাপারটা আশ্বস্ত হল, আর সেও এত বেশি পয়সার কথা শুনে খুশি হল, কেননা এবার আমরা আশার আলো দেখতে পেয়েছিলাম যে আমাদের অবস্থা এবার ঠিক হতে চলেছে। প্রথমে লোকটা আমাকে অল্প কিছু কাপড় দিল আর বলল, তোমার জামাকাপড় অনেক পুরনো আর নোংরা হয়ে গেছে, তুমি এগুলোকে ফেলে দাও। আর আমার দেওয়া জামা কাপড়গুলো ছিল ভীষণ সুন্দর আর দামি। মালিকের দয়া দেখিয়ে আমি হৃদয় থেকে তাকে ধন্যবাদ দিয়েছিলাম। আমি হেসে বললাম, মালিক, আপনার স্ত্রীর সাথে দেখা করতে চাই, যাতে আমি মালকিনকে প্রণাম করতে পারি। আমার কথা শুনে মালিক হাসল আর বলল, আমার স্ত্রী তো অনেক সময় ধরে বাবার বাড়িতে গেছে। তার বাবার বাড়ি বোম্বেতে। 2-3 মাসের আগে তো সে আসতে পারবে না। মালিকের কথা শুনে আমি চুপ করলাম, কিন্তু মনে মনে ভাবলাম তার স্ত্রী কেমন মহিলা যে সে নিজের 4 বছরের ছেলেকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। আর তারপর আমার মাথায় আসলো যে মালিকও কেমন লোক, যে নিজের স্ত্রী না থাকা সত্ত্বেও একজন যুবতী মহিলাকে চাকরিতে রেখে দিল। কিন্তু আমার তাতে কি? আমার 30,000 টাকা নিয়ে মতলব, যাতে আমার আগামী জীবন সুন্দর হতে পারে। আর বোধহয় এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। মালিক আমাকে ছোটখাটো ঘরের কাজ করাতো, যেটা আমার জন্য কঠিন ছিল না। আমি তার ছেলের খেয়াল রাখতাম, মালিকের জন্য রাতের খাবার বানাতাম। এরকম করতে করতে রাত হয়ে যেত। কিন্তু যেটা আমার জন্য ভীষণ অদ্ভুত ছিল সেটা হল মালিকের ব্যবহার। আমার জন্য কাজ করা তাই একটু কঠিন হতো। রাতে মালিক বলতো, তুমি নিজের ঘরে গিয়ে আরাম করো। আমি ছাড়াও ওই ঘরে আর একটি কাজের মহিলা ছিল, যার কাজ ছিল ঘর পরিষ্কার করা আর খাবার খাওয়ার পরে তার রাতের বাসন আমি ধুয়ে দিতাম। রাতের খাবার খেয়ে সেই চাকরানি নিজের সার্ভ করে চলে যেত, আর আমি নিজের কোয়ার্টারের ঘরে খাবার খেয়ে সে আরাম করতাম। আমি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। হঠাৎ করে তখনই দরজায় কেউ দাঁড়াল। আমি উঠলাম, দরজা খুললাম তো দেখলাম মালিক নিজের কফির কাপ নিয়ে আমার ঘরের সামনে এসে বলল, আজ তো ভীষণ ঠান্ডা। আমি ভাবলাম তোমার জন্য কফি বানিয়ে নিয়ে যাই। সে ভীষণ ভালোভাবে তৈরি হয়ে এসেছিল। সে রাতের পোশাক পরেছিল, সে খুব ভালো পারফিউম লাগিয়েছিল, তাকে ভীষণ স্মার্ট লাগছিল। যখন মালকিন ঘরে নিয়ে, তখন মালিক কার জন্য তৈরি হয়? আমি তো এসব শহরের লোকেদের ব্যাপার বুঝি না। এখানকার লোকেরা নিজের ঘরের বাইরে যখন বের হই, এক তো সে যে কেন বেরোয়, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার গ্রামে তো লোক বা মহিলারা শুধুমাত্র বিয়ের সময় সাজতো। আমি লুকিয়ে মালিকের হাতটা দেখলাম। সত্যিই শহরের লোকেদের কফি খাওয়ার একটা ঝোঁক আছে। না হলে আমরা তো গ্রামে শুধুমাত্র চাই খেতাম। এই জমি মালিকের থেকে কফির কাপ নিলাম, আর এবারও মালিকের হাত আমার হাতে স্পর্শ হল। আর আমার ভিতরে অদ্ভুত একটা অনুভূতি হল, রাতের বেলা এরকম একটা বড় পুরুষ এভাবেই আমার কাছে আসলো, আর আমার ভিতরে অস্থিরতা শুরু হলো। আমি আবার বোর সঞ্জিতকে মনে করলাম। মালিক ভিতরে আসলো আর আমার কাছে এসে বিছানায় বসল। আমি একটা যুবতী মহিলা ছিলাম, আর বর ছাড়া 3 মাস এই শহরে পড়েছিলাম। আমার ভিতরে তো কিছু অনুভূতি ছিল, যেটা প্রত্যেকটা কেটে যাওয়া দিনের সাথে আমাকে অস্থির করত। কিন্তু আমি কখনো বাজে কাজের কথা ভাবিনি। কিন্তু মালিকের এই আন্দাজ আমার শরীর একটা অদ্ভুত কিছুর জায়গা দিয়েছিল। আমি কফি খেলাম, আর তখনই আমার নেশা হয়ে গেল। আমি বসে বসে ঘুমিয়ে গেলাম। তারপরে আমি গভীর ঘুমে শুয়ে পড়লাম। আর যখন সকালবেলা আমার চোখ খুলল, আমার সারা শরীরে ব্যথা অনুভব করলাম।
আর যেটা আমার জন্য সবথেকে অদ্ভুত ছিল সেটা হলো আমার শরীরে কাপড় তো ছিল যেটা পুরোপুরি কুঁকড়ে ছিল, যেন মনে হচ্ছিল কেউ আমার কাপড়টাকে ধরে মুড়ে দিয়েছে। আমার পায়েও ভীষণ ব্যথা হচ্ছিল আর আমার দুর্বল লাগছিল। আমি যখন বিছানা থেকে উঠলাম তখন আমি বুঝলাম যে বোধহয় অনেক বড় পাপ করে ফেলেছি। আমিও জানি না যে রাতে কি হয়েছে, বোধহয় নিজের বরের খেয়ালে নিজের অনুভূতিকে আমি ঘুমের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি আমার বর্ষণজিৎকে ভীষণ মিস করছিলাম, আর বোধ হয় এটা তার কথা ভাবতে ভাবতেই হয়ে গেছে। সকালবেলা আমি স্নান করলাম, আরও একবার মালিকের বলার ছোটখাটো কাজ করলাম। মালিক সারাদিন আমার আগে পিছনে ঘুরছিল, তার চেহারায় এমন একটা উজ্জ্বল ভাব ছিল আর হাসি ছিল যেটা আমি আগে দেখিনি। মালিক ভীষণ খুশি ছিল। আমি তার দেওয়া এই চাকরিতে অনেকটাই খুশি ছিলাম। যদি এত কম কাজ আমি 30,000 পাই তাহলে এটা তো সৌভাগ্য। আমাকে এখানে খুব বেশি মেহনত করতে হতো না। এভাবেই দিন কাটতে লাগল। 2-3 বার তো আমার মালিককে খুব বাজে বাজে ভিডিও দেখতে দেখেছিলাম, যেটা আমার নজরে যেতে আমি লজ্জা পেয়ে যেতাম। রাতের বেলা একবার আবার মানিক আমার ঘরে কফি নিয়ে আসলো। আমি তো অবাক ছিলাম যে মানিক একটা চাকরানির উপর এত দয়া কেন দেখাচ্ছে। সে নিজে কফি বানিয়ে সার্ভ করে চলে আসছে। কফির কাপ দেওয়ার পর মালিক কিছুক্ষণ আমার সাথে কথা বলতে থাকলো, তারপর সে চলে গেল। আমি কফি খেয়ে নিয়েছিলাম। আমার কফি ভীষণ ভাল লেগেছিল, কেননা আমি কফি জিনিসটা শহরে আসার পরে প্রথম 1-2 খেয়েছিলাম। সত্যিই আমার ঘুম চলে এলো। সকালবেলা যখন ঘুম ভাঙল তখন আমার সারা শরীরে ব্যথা হচ্ছিল আর আমার বিছানার চাদরটা নিচে পড়েছিল, যেন মনে হয়েছে সারা রাত বিছানার মধ্যে যুদ্ধ হয়েছে। আমি অবাক ছিলাম, কেননা আজ পর্যন্ত এরকম হয়নি। আমি তো রাত্রিবেলা যেভাবে এপাশ ওপাশ করি সেভাবেই তুমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে বিছানায় চাদর কি করে নিচে নেমে গেল? আমার নিজের কেমন একটা বাজে বাজে অনুভব হচ্ছিল। আমি বাথরুমে স্নান করতে গেলাম, তারপর নিজের কাজে চলে গেলাম, কিন্তু সারাদিন এই কথাটা আমার মাথার মধ্যে ঘুরছিল যে আমার এত গভীর ঘুম কি করে আসে আর রাত্রিবেলা আমার কি হয়ে যায় যার জন্য সবকিছু এদিক ওদিক হয়ে যায়। রাত্রিবেলা মালিক আমার জন্য কফি নিয়ে যেত, যেন আমার যেমন মনে হতো সেটা খেয়ে ঘুম চলে আসে। আমি ভাবলাম পারে এজন্য তার বউ তার থেকে বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে গেছে। সে আমাকে মিথ্যা বলছে। আমার এবার তার সাথে থাকা অসম্ভব হয়ে গিয়েছিল। আমি মালিককে বললাম আমি আমার নন্দের কাছে, মেয়ের কাছে যেতে চাই, কিছুদিন পর ফিরে আসো। কিন্তু সে তো আমার পায়ে পড়ে গেল, বলতে লাগল তুমি ছেড়ে গেলে আমি তো রাতে বাঁচতে পারবো না। আমি তো তোমার কাছে কিছুই লুকোয়নি, তোমার সবকিছু সত্যি বলছি, আর তারপরে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। মালিকের মাথার অবস্থা ঠিক ছিল না। আমি তাকে প্রায় মোবাইলে নোংরা সিনেমা দেখতে দেখতাম, আর এই জন্যই তার ভেতর একটা পশু ভর করেছিল। আমি যতই চেষ্টা করি না কেন সে আমার থেকে কিছুতেই সন্তুষ্ট হতে পারত না। প্রত্যেকটা কেটে যাওয়া দিনের সাথে আমার কাছেই চাকরিটা একটা ঝামেলা হয়ে গিয়েছিল। আর একবার রাতে তার ঘরে চলে যাবার পরে চুপ করে নিজের ঘরের জানালা দিয়ে পালিয়ে গেলাম। নিজেকে বাঁচানোর আমার ক্ষেত্রে একটা সহজ রাস্তা ছিল, না হলে তো সে আমাকে কোনো কিছুর যোগ্য ছাড়ত না। আর যদি তার বাচ্চা আমার পেটে এসে যেত তখন আমি আমার বরকে আর বাকি সবাইকে কি জবাব দিতাম? আমি মাঝরাতে চুপচাপ নিজের নন্দের মেয়ের কাছে চলে গেলাম। আমার ননদ এত রাতে আমাকে ফিরতে দেখে জিজ্ঞেস করল। আমি তাকে এটা ওটা বলে শান্ত করলাম, কেননা আমার ননদ ভীষণ সাদাসিধা ছিল, তাকে বোকা বানানো সহজ। আমি নিজের ননদকে বলে দিলাম আমি সকালবেলা গ্রামে যেতে চাই। সেও আমাকে জিজ্ঞেস করেছিল যে সে কি কারণ হতে পারে। আমি তাকে বললাম যে ব্যাস তোমার দাদার কথা আমার খুব মনে পড়ছে, আর এবার আমি এখান থেকে আর কাজ করতে চাই না। এবার যাই সমস্যা আসুক না কেন তোমার দাদার সাথে আমি থাকব। আমরা সকালবেলা এখান থেকে গ্রামের দিকে রওনা হলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এবার কখনো ফেরত আসবে না। আমি আমার বরের সাথে অন্যায় করেছি। আমার বর যতই মাতাল হোক না কেন, বাজে হোক না কেন, সে নিজের নেশায় মত্ত থাকত। সে কখনো আমার সাথে মারামারি করত না, আর না আমার সাথে কোনো ভুল করত। আর যার জন্য এই হয়তো ফল আমাকে ভুগতে হচ্ছে। আমি যদি চাইতাম আমার বরকে যশোধরা তো পারতাম, কিন্তু আমি সেটা না করে নিজের রোজগারের জন্যই গিয়েছিলাম। এবার আমার কাছে অল্প টাকা পয়সা ছিল আর আমার কাছে খেলনাও ছিল না। আমি একেবারে খালি হাত হয়ে গিয়েছিলাম। আমার নয়াক মাকে পুরোপুরি ডুবিয়ে দিয়েছিল। যে পয়সাটা আমি মালিকের থেকে পেয়েছিলাম তার থেকে কিছু পয়সা আমি আমার বরকে পাঠিয়ে দিতাম, আর বাকি পয়সা দিয়ে ঘর ভাড়া দিতাম, আর কিছু পয়সা দিয়ে রোজ নন্দের মেয়ের জন্য খাবার নিয়ে আসতাম। অল্প কিছু পয়সা ছিল আমার কাছে বাড়ি ফেরার জন্য। পরের দিন সকাল হতে আমরা গ্রামের জন্য বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরলাম।
যখন আমাকে দেখে আমার বর খুশি হল, বলল, তোমাদের সবার কথা ভীষণ মনে পড়ছিল আমার তোমাদের থেকে দূর হওয়ার পর। আমি বুঝতে পারলাম যে পরিবার আসলে কি হয়। আমি আর কখনো মদ খাব না। আর আমার মেয়ে ও তার বাবাকে দেখে ভীষণ খুশি হলো। আমার বর আমাকে সত্যিই ভালোবাসত। আমার বর বলল সে আমার কাছে পাঠানো টাকা দিয়ে একটা ঠেলা গাড়ি কিনেছে, যাতে করে সে চা বিক্রি করবে, আর এর ফলে আমরা বাকি জীবনটা সহজেই কাটাতে পারব। আমার বর বলল, আমি আস্তে আস্তে চেষ্টা করব মদ ছাড়ার। আমি পুরনো জীবন ফেরত পেয়ে গেলাম। কিন্তু আমার মতো না জানি কত এরকম মহিলা আছে যারা শহরে এরকম পুরুষদের শিকার হয় আর তারা কখনো ফেরত আসার সুযোগ পায় না। বয়স আর খাতিরে আমি নিজের বরের মূল্য বুঝিনি। আমি বড় হয়ে চেয়েছিলাম পয়সা রোজগার করতে, যখন কিনা পয়সা রোজগার একটা সহজ নয়। এটা আমি বুঝতে পারলাম যে পুরুষদের পয়সা রোজগারের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তখন গিয়ে তারা পয়সা রোজগার করতে পারে। আর এরকম করার জন্য শাস্তি আমি পেয়েছিলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কখনো জীবনে উন্নতি করার জন্য কোনো শর্টকাট রাস্তায় যাবেন না, না হলে আপনার অবস্থাও আমার মতো হয়ে যাবে। মানে কি, 15 দিনের প্রতিটা রাত আমাকে যেভাবে কষ্ট দিয়েছিল সেটা আমি সহজ ভাষায় বলতে পারব না। আমি পুরোপুরি বিশ্বাস করি আমার চলে আসার পরে সে নিজের জন্য নতুন শিকার খুঁজে নিয়েছে। তার বাড়িতে আরও একটা চাকরানী ছিল যে অনেক আগে থেকেই ছিল। সে তার সাথে এমনটা করেনি, কেননা সেই মহিলাটা প্রথম থেকেই প্রেগন্যান্ট ছিল। সে তাকে তেমন সুখ দিতে পারত না যেরকম সে আমার থেকে চাইতো। এই চাকরিটা আমার যাওয়ার 1 সপ্তাহ আগে এসেছিল। মানিক ছিল একটা মানসিক রোগী, যে শুধুমাত্র শরীর বুঝতেও আমি জানি না সে আমার ভিডিও বানিয়েছিল কিনা। যদি বানিয়ে থাকে তো সেটা দিয়ে সে কি করেছে কি জানি। সে হতে পারে আমাকে ঘরে আটকানোর জন্য আমাকে ব্ল্যাকমেল করছিল, যাতে আমি সেই ভয়ে তার ঘরে থেকে যাই আর রোজ তার লালসার শিকার হয়ে। কিন্তু আমি এতটা অবশ্যই জানতাম, আমার মাতাল বর আমাকে ভালোবাসত। আমি আজ পর্যন্ত তার কাছ থেকেই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম। আমি চাইনি সে আমার এই সত্যিটা সম্পর্কে জানুক, কেননা কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে এরকম কথা শুনে তাকে ক্ষমা করতে পারবেন না। আমি জানি আমার বর আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না। আমি চাইনি এর থেকে বেশি সমস্যা আমার জীবনে আসুক, আর এই জন্য আমি আজ পর্যন্ত এটা লুকিয়ে রেখেছি। আপাতত আমার বর পুরোপুরি মদ খাওয়া বন্ধ করেনি, কিন্তু আস্তে আস্তে কম করেছে। আর সে নিজের খেলা নিয়ে রোজ রাতে চা বানিয়ে বিক্রি করতে যেত। আমি ব্যাপারটা ভীষণ খুশি ছিলাম যে সে নিজের পরিবারের ব্যাপারে চিন্তিত, আর সেই কাজ না করার জন্য ঘর থেকে বের হয়েছে। আমার মেয়েও এখন সরকারি স্কুলে পড়তে যায়, আর ঘরে আসতে আসতে সমস্যা কম হতে লাগলো। আর একদিন সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি এই আশাতেই রইলাম। কেন না আসে, কেননা আশাতেই তো পুরো দুনিয়া কায়েম।